ঘরে আছে সুন্দরী স্ত্রী আর বাইরে অপেক্ষা করছে আরেক সুন্দরী গার্লফ্রেন্ড। মজার বিষয় কি জানেন, ত্রিভুজ এই প্রেম নিয়ে কারোর বিশেষ কোনো মাথা ব্যথাই নেই, কারণ গোবিন্দার স্ত্রীও কম যায় নাকি। তার জীবনেও আছে এক হ্যান্ডসাম বয়ফ্রেন্ড। তাই তাদের জীবনে প্রেমের জটিল সমীকরণ, ঝগড়া আর নাটকের কোনো অভাবই নেই। গোবিন্দার জীবন যেন এক চলন্ত কমেডি শো। কিন্তু এই মজার গল্পে হঠাৎই আসে এক ভয়ঙ্কর টুইস্ট, যখন ঘরের মেঝেতে পাওয়া যায় রক্তমাখা নিথর দেহ। গোবিন্দার জীবনে যোগ হয় নতুন এক ঝামেলার। কে করলো এই খুন? এটা কি সত্যিই খুন নাকি কারোর সাজানো ফাঁদ? এখানে কে শিকার আর কেই বা শিকারী? এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে সামনে আসে একের পর এক মুখোশধারী মানুষের আসল চেহারা। তবে এটা নিশ্চিত, শেষটা আপনার অনুমানের বাইরে। এমনই হাসিয়ে পেট ব্যথা করার মতো কমেডি, ক্ষণিকের জন্য পাগল করে দেওয়ার মতো কিছু টুইস্ট আর রোমান্টিক রিভেঞ্জ থ্রিলে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব গোবিন্দা নাম মেরা। এ হলো গোবিন্দা। আজ সে নিজেকে একদম শেষ করে দিবে, কিন্তু প্রশ্ন হলো কেন? পুরনো এক গোডাউনে এসে সিলিং এ ছবি তুলে সুক্কু নামের কাউকে ভয়েস মেসেজ দিয়ে বলে, তুই না আসলে আমি কিন্তু নিজেকে শেষ করে দিব। তখনই বাইরে জোরে একটা শব্দ হওয়ায় গোবিন্দা বাইরে যায়। গোবিন্দা দেখে স্যান্ডি নামের একজন বিলাসবহুল এক গাড়ি নিয়ে পোলের সাথে ধাক্কা লেগে গাড়ি অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে। স্যান্ডিকে চেক করতে গেলেই গোবিন্দা তার গাড়িতে কিছু ড্রাগস পেয়ে যায়। তো কে এই গোবিন্দা আর সে কেনই বা নিজেকে শেষ করতে গেল? চলুন সব প্রশ্নের উত্তর খোঁজা যাক। এই যে জীর্ণ শীর্ণ একটা বাংলো দেখছেন, এটা কিন্তু যেন তেন বাংলো না। এর দাম 200 কোটি টাকা। গোবিন্দা এই 200 কোটি টাকার বাংলোর মালিক। তবে তার সৎ ভাই এবং সৎ মা এই বাংলো নেওয়ার জন্য কেস চালাচ্ছে। গোবিন্দার পরিবারে তার স্ত্রী গৌরী আছে, যে গোবিন্দাকে বিন্দু মাত্র সম্মান করে না। গোবিন্দা পেশায় একজন স্ট্রাগলিং কোরিওগ্রাফার। টাকা নেই তো সম্মান নেই, গোবিন্দারও সেই অবস্থা। কাজের লোক আর গৌরী মিলে গোবিন্দাকে ইচ্ছা মতো অপমান করে চা বানাতে পাঠায়। গোবিন্দা বেচারা চা তো বানায়, কিন্তু ঘরে এসে জানালা বন্ধ করে ব্যাগ থেকে একটা বন্দুক বের করে। তার খুব ইচ্ছা এই বন্দুক দিয়ে সে গৌরীকে মেরে ফেলবে। এত অপমান সে আর মানতে পারছে না। খুব ভাব নিয়ে গৌরীকে বলে, আমার ডিভোর্স লাগবে। গৌরী বলে, ডিভোর্স লাগবে? তাহলে 2 কোটিতে, যেটা আমার বাবা বিয়েতে খরচ করেছিল আর তোরা যৌতুক হিসাবে নিয়েছিলি। বেচারা গোবিন্দা আর কি করবে, মন খারাপ করে বাসা থেকে বের হয়ে আসে কোর্টে। ইন্সপেক্টর জাবেদের কল আসতেই সে ভয়ে ভয়ে এদিক ওদিকে তাকিয়ে কলটা কেটে দেয়। জাবেদের পরিচয়ও আমরা পরেই পেয়ে যাব। হুইল চেয়ারের ইনি হলেন গোবিন্দার মা আশা, আর এ হলো গোবিন্দার বন্ধু কেশব, যে গোবিন্দার কেস লড়ছে। গল্পটা এমন যে গোবিন্দার বাবা গোপী ছিল সিনেমার ফাইটিং মাস্টার। এক মুভিতে আশা ছিল ডান্সার। সেই মুভির সেটেই গোপী আর আশার পরিচয় হয়। এরা একে অপরকে ভালোবাসতে আরম্ভ করে আর কাউকে না জানিয়েই ফিল্ম সেটেই বিয়ে সেরে ফেলে। বিয়ের পর আশা জানতে পারে গোপীর স্ত্রী আর সন্তান আছে। গোপী মুম্বাইতে আসার জন্য একটা বাংলো বানিয়ে দেয়। অপরদিকে একটা অ্যাক্সিডেন্টে গোপীর মৃত্যু হয়। গোপীর আগের পরিবার এই বাসা দখল করতে আসে। তারা প্রমাণ করতে চায় গোপী আশাকে বিয়েই করেনি, তাই গোবিন্দা এই বাসা পাবে না। দিন দিন গোবিন্দার কেস দুর্বল হয়ে যাচ্ছে। বিচারক জানিয়ে দেয় 10 দিন পর কেসের শুনানি হবে। বাসায় ফেরার সময় কেশব জানায় সে একটা লোকের সাথে গোবিন্দর কোরিওগ্রাফির বিষয়ে কথা বলেছে। লোকটা অনেক টাকার মালিক, কিন্তু তার ছেলে আকাম্মার ঢেকি। সেই ছেলের নামই হলো স্যান্ডি, ওই যে প্রথমে যে গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট করেছিল। স্যান্ডির খুব শখ একটা মিউজিক ভিডিও বানাবে। সেই মিউজিক ভিডিওতে কোরিওগ্রাফার হিসাবে সে গোবিন্দার নাম বলেছে। বাসায় পৌঁছেই কেশব গোবিন্দার আন্টির সাথে বাজারে যেতেই আশা হুইল চেয়ার থেকে দাঁড়িয়ে পড়ে। অর্থাৎ এই সব ছিল তার নাটক। গত 15 বছর ধরে এই বাংলোটাকে পাওয়ার জন্য সে এমন ভান ধরেছে যেন বিচারক তার এই অবস্থা দেখে সিম্প্যাথি দেখিয়ে জায়গাটা দিয়ে দেয়। কিন্তু তাতেও কোনো লাভ হচ্ছে না, কারণ তাদের বিয়ের কোনো লিগাল প্রমাণ নেই। নাও আরো করো ফিল্ম সেটে বিয়ে। এ হলো সুক্কু, গোবিন্দার গার্লফ্রেন্ড। সে গোবিন্দাকে বিয়ে করতে চায়। বেচারা গোবিন্দার এক বিয়ে করেই হালুয়া টাইট অবস্থা। এদিকে 2 কোটি না পেলে গৌরী ডিভোর্সও দিবে না। তখনই গৌরী ভিডিও কল দিলে সুক্কু কল রিসিভ করে। বাহ, কি আজব পরিবার। গৌরী বেশ হাসিমুখী হয়ে সুক্কুর সাথে কথা বলে আর গোবিন্দাকে বলে বাসায় যাওয়ার সময় একটু আইস নিয়ে যেতে। গোবিন্দা আসলে গৌরীকে বাঘের মতো ভয় পায়। সুক্কুর তো প্রচন্ড রাগ হয়ে যায়। গোবিন্দা
গোবিন্দা বলে না না, আমি ওকে ভয় পাই না, এটা তো মহিলাদের প্রতি আমার সম্মান। যাই হোক, আসল সত্যটা তো আমরা জানি। তো গোবিন্দা রাতে বাসায় ফিরলে ইন্সপেক্টর জাবেদ এসে গোবিন্দাকে হুমকি দেয়। গোবিন্দার হাতে ওই যে বন্দুক দেখেছিলেন না, সেটা সে জাবেদের কাছ থেকে কিনেছে। জাবেদের বাবা আর গোবিন্দার বাবা বন্ধু হওয়ায় জাবেদ গোবিন্দাকে বন্দুক কিনে দিয়েছে, যার দাম 2 লাখ টাকা। কিন্তু গোবিন্দা এখনো টাকা দিতে পারেনি, তাই সে গোবিন্দাকে 2 সপ্তাহের সময় দিয়ে ওয়ার্নিং দিয়ে যায়। গোবিন্দা বাসায় এসে দেখে গৌরী তার বয়ফ্রেন্ডের সাথে সোফায় বসা। গোবিন্দা তো প্রচন্ড রাগ হয়। দেখলেন, নিজের গার্লফ্রেন্ড আছে তাতে কিছু না, স্ত্রীর বয়ফ্রেন্ড দেখে হিংসায় জ্বলছে। গৌরী গোবিন্দাকে অর্ডার দেয় তার আর তার বয়ফ্রেন্ডের জন্য বরফ দিয়ে ড্রিঙ্কস বানিয়ে দিতে। বয়ফ্রেন্ড বেচারা তো মেলা ভয় পাচ্ছে। গোবিন্দা তাকে আবার মারতে না শুরু করে। গৌরী তাকে আশ্বাস দিয়ে বসিয়ে রাখে। গোবিন্দা দেবের দিকে রাগী চোখে তাকায়। গৌরী গোবিন্দাকে বলে নাচতে, আর দেবকে বলে তুই গান গা। উপায় না পেয়ে দেবের বেসুরো গানের তালে তালে গোবিন্দা নাচ শুরু করে দেয়। কিন্তু সমস্যা হলো দেব আমার মতোই ভুলো মনো, তাই লিরিক্স ভুলে সেকেন্ডে সেকেন্ডে গান বদলায়। তবে গোবিন্দাও কম নাকি, সেও সব সুরের তালে হ্যাপি নাচ দেয়। এত কিছুর পরও ডাইনি গৌরী তার নাচের মজা উড়িয়ে বলে একদম জোকারের মতো নাচিস। যদিও দেবের কিন্তু নাচটা ভালোই লেগেছিল। গোবিন্দার ট্যালেন্টের কোনো দামই দিল না। গোবিন্দার এবার প্রচন্ড রাগ হয়ে যায়। ব্যাগ থেকে বন্দুক বের করে গৌরীর কপাল বরাবর গুলি মেরে দেবকে বলে তোর তো বরফ লাগবে তাই না? না না, এত খুশি হয়েন না, বাস্তবে এমন কিছুই হয় না। বরাবরের মতোই ধীরেও গোবিন্দা ডাইনি গৌরীকে মারার কল্পনা করছে। মনের কষ্টে বাস্তব মেনে নিয়ে বেচারা তার রুমে চলে যায়। পরের দিন গোবিন্দা আর সুক্কু র্যাপার স্যান্ডির বাবার সাথে দেখা করতে আসে, কারণ তারা স্যান্ডির সাথে একটা ভিডিও বানাবে। স্যান্ডির বাবা জানায় গানের জন্য সুন্দর করে কোরিওগ্রাফ করতে হবে, কারণ তার নিকাম্মা ছেলে সারাদিন এসব ভুজুং ভাজুঙ্গে নেশায় মত্ত হয়ে থাকে। এই ভিডিও দিয়েই সে তার ভবিষ্যৎ করবে। মিউজিক ডিরেক্টরের সাথে অলরেডি কথা হয়ে গেছে, তবে গোবিন্দা আগে একবার গান শুনতে চায়। গান তো না, এই যেন রীতিমতো অত্যাচার। তবুও সুক্কু আর গোবিন্দা সেই গানে কি কি স্টেপ কোরিওগ্রাফ করবে সেটা ডিসকাস করে নেয়। স্যান্ডির বাবাকে পটাতে বলে এটা তো অস্কার পাওয়ার মতো গান। তবে স্যান্ডির বাবা এই অপদার্থ ছেলের উপরে বিশ্বাসই করতে পারে না। সুক্কু আর গোবিন্দা বুঝিয়ে বলে তারা দুবাইতে গিয়ে কিভাবে কি করবে। স্যান্ডির বাবা একটা ঝাড়ি মেরে বলে এমন অপদার্থের জন্য এত টাকা খরচ করতে পারবো না, চুপচাপ এখানে সব শুট করবে। গোবিন্দা কিছু টাকা অ্যাডভান্স চাইতেই স্যান্ডির বাবা ঝাড়ি দিয়ে বলে সব টাকা কাজ শেষে পাবে। অটোতে বসে এই 3 জন অমন পাগলদের নিয়ে হাসাহাসি করতে শুরু করে। কেশব জানায় গোবিন্দর সৎ ভাই কোর্টের বাইরে কেসটা সেটেল করতে চাচ্ছে। গোবিন্দা বলে তাহলে আমি বাড়ির বদলে 7 কোটি চাইবো। কেশব বিরক্ত হয়ে বলে 5 কোটি দিলেও রাজি হয়ে যেতে হবে, কারণ এমনি আমাদের কেসটা অনেক দুর্বল হয়ে যাচ্ছে, বেশি ক্যাচাল করার দরকার নেই। সুকু গোবিন্দাকে বুঝিয়ে বলে টাকাটা আসলেই তো ডিভোর্সও তাড়াতাড়ি হয়ে যাবে, তখন আমরা দুজন নিশ্চিন্তে বিয়ে করতে পারবো। বাসায় এসে গোবিন্দা তার প্যারালাইজ মাকে সুক্কু আর তার নাচের ভিডিও দেখায়। সুক্কু যত্ন সহকারে তার হবু শাশুড়িকে খাওয়াতে গেলেই গোবিন্দার মা আশা থুতু দিয়ে ফেলে বলে ইয়াক, কি জঘন্য। সুক্কু মন খারাপ করে বের হয়ে যায়। গোবিন্দা তার রাগ ভাঙাতে গেলেও কোনো কাজই হয় না। এই ছেলের জীবনে আসলে সমস্যার অভাব নেই, একদিকে স্ত্রী, একদিকে গার্লফ্রেন্ড, তো আরেকদিকে মা। এদিকে গোবিন্দার সৎ ভাই বিষ্ণু আনন্দ নামের এক বিল্ডার্সের কাছে এসে বলে এই কেস আমার হাতে, খুব জলদি আমি এই কেস দিতে যাব, মানে গাছে কাঁঠাল আর গোফে তেল আর কি। আনন্দ হেসে বলে একবার দলিল পেয়ে গেলেই চলে আসবেন, তারপরেই কাজ শুরু করে দিব। উকিল ভার্মা আনন্দকে মনে করিয়ে দেয় যে 15 বছর ধরে এই কেস চলছে, তাই মাঝে মাঝে টাকার প্রয়োজন পড়তে পারে। আনন্দ বলে কোনো সমস্যা নাই, আমার কাছ থেকে নিবেন। গোবিন্দা মাকে নিয়ে এক বস্তিতে আসে। মা তো মুখ ভেজকে নোংরা নোংরা বলে নাক ছিটকায়। গোবিন্দা রেগে বলে তোমার কি কখনো কিছু ভালো লাগে? মেয়েটা কত ভালোবেসে পোহা বানিয়ে নিয়েছিল, তা ওকে রাগিয়ে দিলে। তখনই বিষ্ণু তার মাকে বিশাল বড় এক গাড়ি করে সেখানে নিয়ে আসে। গোবিন্দা টিটকারি করে বলে বাবার সব টাকা কি এই গাড়িতেই উড়িয়ে দিয়েছ? বিষ্ণু রেগে বলে বাবার টাকা তো ওই বাসায় খরচ হয়ে যায়, এটা আমার মায়ের টাকা, আমার মা তোর মায়ের মতো ফকির না। কথাটা শোনা মাত্রই গোবিন্দা রেগে একটা আদলা তুলে মারতে গেলেই কেশব তাকে কোনো রকমে থামায়। বিষ্ণুর মা বলে আমি তোকে আর তোর মাকে রাস্তায় নামাতে চেয়েছিলাম, কিন্তু বিষ্ণুর কথায় ছেড়ে দিয়েছি, আর তুই আমার ছেলেকে মারতে চাচ্ছিস। ঝামেলা শুরু হওয়ার আগে তার পক্ষে শর্ত শোনায়। শর্ত অনুযায়ী আশা নিবাস আইনগতভাবে বিশ্বকর্মা পরিবারের নামে করে দিতে হবে, আর তারা কোনো দাবি রাখতে পারবে না। এর পরিবর্তে এই বস্তিতে গোবিন্দাকে 75 স্কোয়ার ফিটের 2টা রুম দেওয়া হবে, যার মূল্য 40 লাখ। উকিলের ফিস দিয়ে দিবে, সাথে 21 লাখ নগদ টাকা দিবে। আর গোবিন্দাকে
নাইকি জর্ডানের একটা রেয়ার কালেকশনের জুতা দিবে এবং আশাকে অটো ইলেকট্রিক চেয়ার দেওয়া হবে। মানে কোটি কোটি টাকার বাংলো নিয়ে এরা লাখ টাকার বুঝ দিবে, এটা কোনো কথা? বিষ্ণু তখন আশাকে ভেঙাতে সেই ইলেকট্রিক চেয়ারে করে আসতেই গোবিন্দা রেগে তাকে মারতে তেড়ে যায়। বিষ্ণু তো ভয়ে দে দৌড়। গোবিন্দা এবার ফুলের টব নিয়ে বিষ্ণুর পেছনে দৌড়ায়। এদিকে আশাও কম যায় নাকি, সে তার সতীনকে ডেকে তার চুলের মুঠি ধরে টানাটানি শুরু করে দেয়। বেঁধে যায় এক হুলুস্থুল কাণ্ড। বিষ্ণু আর ভার্মা কোনো রকমে ছাড়িয়ে নিজেদের জান নিয়ে পালায়, কিন্তু যাওয়ার সময় হুমকি দিয়ে যায়, তোরা কিচ্ছু পাবি না, তোদেরকে আমি দেখে নিব। রাতে গোবিন্দা কলোনিতে এসে কিছু একটা দেখে হতবাক হয়ে যায়। এরপর ড্রিঙ্কস করতে করতে বাসায় এসেই দেখে জাভেদ হাজির। দেব ভয়ে ভয়ে কাচুমুচু হয়ে বসে আছে, আর জাভেদ গৌরীকে তার সোনার বালা দেখাচ্ছে, যেটা গোবিন্দা চুরি করে জাভেদকে দিয়েছিল। গৌরী প্রচন্ড রেগে গোবিন্দাকে অনবরত চড় থাপ্পড় মারতেই থাকে। এই লোকের নিজের বাসায় ডাকাতি করতেও হাত কাঁপলো না। জাভেদ ঝাড়ি দিয়ে বলে, যখন এসে গেছি কিছু টাকা তো নিয়ে যাবই, 20,000 টাকা দাও। গৌরী আর গোবিন্দা দুজনেই বলে, আমাদের কাছে কোনো ক্যাশ নেই। অতি চালাক দেব বলে, আরে পেপাল তো আছে। গৌরী এবার ফোন খুঁজে না পাওয়ার নাটক করতেই দেব দেখিয়ে দেয়, আরে ফোন তো টেবিলের উপরে। এই ছেলে বয়ফ্রেন্ড না শত্রু কে জানে। নিরুপায় হয়ে গৌরীকেই জাভেদকে টাকা দিতে হয়। টাকা পেয়ে জাভেদ দেবকে নিয়ে বের হয়ে যায়, আর গৌরী সে তো প্রচন্ড রেগে গোবিন্দার চুলের মুঠি ধরে টানতে শুরু করে। গোবিন্দা কোন রকমে নিজেকে ছাড়িয়ে ড্রিঙ্কস করতে করতে তার রুমে চলে যায়। তবে তার মাথায় ঘুরতে থাকে জাভেদের টাকা, বিষ্ণুর অপমান, চক্ষুকে বিয়ে করতে হবে, গৌরীকে ডিভোর্স দিয়ে টাকা দিতে হবে। এসব চিন্তায় চিন্তায় সে মাতাল হয়ে ঘুমিয়েই পড়ে। মানে এর জীবনে সমস্যার কোনোই অভাব নেই। সকালে কোর্টে হিয়ারিং এর আগেই কেশব গোবিন্দাকে জানায় বিচারকের অর্ডার এসেছে, গোবিন্দাকে বাসা থেকে বের করে দিবে। বিষ্ণুকে 6 মাসের সময় দেওয়া হয়েছে, আর কেউ ওই বাসা দাবি না করলে আশা নিবাস বিষ্ণুর হয়ে যাবে। কি করবে এখন সেই চিন্তায় মোহরীকে ধরতেই সে বলে, আজকের হিয়ারিংটা কোনো রকমের সামনে নিব, পরেরটা তোমাদেরকেই দেখতে হবে, আর এই জন্য আমার 2 লাখ লাগবে। দুজনেই অবাক হয়ে বলে, তারা এত টাকা কোথায় পাবে? মোহরী বলে, ঠিক আছে তাহলে সৎ ভাইকে ওই বাংলো দিয়ে দাও। কেশব না পেরে কথা দেয় যেভাবেই হোক সে টাকা জোগাড় করবে, তবে আজ যেন ম্যানেজ করে নেয়। গোবিন্দাকে বলে, তুই মিউজিক ভিডিওতে ফোকাস কর, অ্যাডভান্সের কথা বলে দেখি স্যান্ডির বাবা কি বলে। আপাতত তুই মাসুম চেহারা নিয়ে বিচারকের সামনে দাঁড়াবি। গোবিন্দা বেশ ভাব নিয়ে বলে, আরে আমার চেহারা তো এমনিই মাসুম। কোর্টের কাজ শেষ করে গোবিন্দা শুটিং এর জন্য এক ফ্যাক্টরিতে আসে। শুটিং শুরুর আগে সুক্কু প্রাসাদ খাইয়ে দেয় যেন সবকিছু ভালোই ভালোই হয়ে যায়, কিন্তু শুরুতেই স্যান্ডি নেশা করে মাতালের মতো ঢুলতে থাকে। বহু কষ্টে স্যান্ডিকে সোজা করে বসিয়ে ভিডিও শুট করে স্যান্ডির বাবাকে দেখাতেই সে খুশি হবে কি উল্টা মুখ গোমরা করে জিজ্ঞেস করে, ভিডিওতে স্যান্ডিকে এত কম কেন দেখানো হয়েছে? গোবিন্দা ভিডিও টেনে টেনে কয়েক জায়গায় স্যান্ডিকে দেখায়। স্যান্ডির বাবা জিজ্ঞেস করে, আমি কি ওকে এমন ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড করে দেখবো নাকি? এটা তো স্যান্ডির মিউজিক ভিডিও কম, তোমাদের হানিমুনের ভিডিও বেশি মনে হচ্ছে। সুক্কু বিরক্ত হয়ে বলে, তা আমরা কি করব? স্যান্ডি তো নেশা করে অজ্ঞান হয়েছিল, এই জন্য আমাদেরকেই বেশি ক্যামেরায় দেখাতে হয়েছে, না হলে শুট শেষ করতে 2 মাস লেগে যেত। অথচ তো আমরা বুঝি না, আপনার কাজ করে দিয়েছি, আমাদের টাকা দেন। স্যান্ডির বাবা ঝাড়ি দিয়ে বলে, কিসের টাকা? আমার 30 লাখ টাকা ফেরত চাই। সব টাকা একদম পানিতে ফেলে দিলে? প্রচন্ড রেগে গার্ড ডেকে 3 জনকে একদম তাড়িয়ে দেয়। গার্ডরা কিছু দূরে নিয়ে গিয়ে গোবিন্দা আর কেশবকে অনেক মারে। বাসায় ফেরার সময় গোবিন্দা লক্ষ্য করে সুক্কুর মন আজ অনেক খারাপ। সুক্কুকে জিজ্ঞেস করলেও সে কোনো উত্তরই দেয় না। হোস্টেলে এসে সুক্কু চুপচাপ হাঁটা দিলেই গোবিন্দা জিজ্ঞেস করে, কি হয়েছে বলবি তো? সুক্কু কান্না করতে করতে বলে, আমাদের সম্পর্ক শেষ, আমি আর অপেক্ষা করতে পারবো না। মুম্বাইতে এসেছিলাম কোরিওগ্রাফার হব, অনেক টাকা কামাবো। 8 বছর হয়ে গেছে, এখনো সেখানেই পড়ে আছি। অ্যাক্টর, ডিরেক্টর সবাই আমার দিকে কুনজরে তাকায়, তারপরও আমি চুপচাপ কাজ করি। আমি বিয়ে করতে চাই, তুই কি করবি? গোবিন্দা বলে, তুই তো আমার সমস্যার কথা জানিস। সুক্কু বলে, হ্যাঁ জানি, তুই কখনো গৌরী থেকে রেহাই পাবি না, তাই চলে যা। গোবিন্দা নানাভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সুক্কু উল্টা পুলিশের হুমকি দিয়ে মনের কষ্টে চলে যায়। গোবিন্দা মন খারাপ করে কলোনিতে এসে দেখে কলোনির মহিলারা সব জড়ো হয়ে কি জানি করছে। আশাও সেখানে আছে। এক প্রতিবেশী জানায়, তোর মা নতুন হুইল চেয়ার পেয়ে আমাদের সামনে শো অফ করছে। এত ঝামেলার মধ্যেও অন্তত মা খুশি আছে দেখে গোবিন্দার বেশ ভালো লাগে। বাসায় আসতেই দেখে গৌরী দরজায় তালা মেরে রেখেছে। গোবিন্দা অনেক আকুতি মিনতি করে বলে, জরুরি কথা আছে, একবার দরজা খোল। কিন্তু গৌরী দরজা খোলেই না। মন খারাপ করে বেচারা বের হতে না হতেই লক্ষ্য করে জাভেদ হাজির। জাভেদ রেগে তার কলার ধরে বন্দুক ঠেকিয়ে বলে, অনেক হয়েছে, তোর নাটক বন্ধ কর। 24 ঘন্টার মধ্যে আমার টাকা চাই, না হলে এনকাউন্টার করে দিব।
সবকিছু থেকে রক্ষা পেতে আর সুক্কুকে ফিরে পেতে বেচারা স্টেশনের পাশের এক ফ্যাক্টরিতে এসে সুক্কুকে ভয়েস মেসেজ দিয়ে বলে আমি নিজেকে শেষ করতে এসেছি। আর এই দৃশ্যটাই আমরা গল্পের প্রথমে দেখেছি। এই কথা শুনে এক পাগল হঠাৎই ঝাঁপিয়ে এসে বলে মরে কি করবি, জীবন চলে গেলেও তোর আত্মা তো যাবে না। গোবিন্দা ধমক দিয়ে পাগলকে তাড়িয়ে দিতেই বাইরে গাড়ির জোরে হর্নের শব্দ শুনতে পায়। দৌড়ে গিয়ে দেখে একটা গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে। কাছে গিয়ে দেখে আরে এটা তো স্যান্ডি। ভয়ে ভয়ে পালস চেক করতে গিয়ে স্যান্ডির পাশে ড্রাগসের ব্যাগ দেখে দৌড়ে গিয়ে সুক্কুকে কল দিয়ে দ্রুত সেখানে আসতে বলে। সুক্কু আসতেই এসব দেখে সুক্কু এই ঝামেলায় পড়তে চায় না, কারণ স্যান্ডি মারা গেলে তাকে জেল খাটতে হবে। গোবিন্দা জানায় ওর হার্টবিট তো এখনো চলছে। সুক্কু আর গোবিন্দা স্যান্ডির কাছে এসে ড্রাগস দেখে বলে কমসে কম 4 থেকে 5 কোটি টাকার তো হবে, এর থেকে 2 কোটি গৌরীকে দিয়ে ওর পিছু ছাড়া, বাকি টাকা দিয়ে আমরা নতুন জীবন শুরু করব। গোবিন্দা বেশ চিন্তিত হয়ে বলে কিন্তু আমাদেরকে এত টাকা কে দিবে? সুক্কু বলে কেন, মুম্বাইতে তো অনেক ডিলার আছে, কোনো না কোনো ব্যবস্থা তো হয়েই যাবে। দুজনে এদিকে সেদিকে তাকিয়ে কেউ নেই বুঝতে পেরে চুপচাপ সেই ব্যাগ নিয়ে দে দৌড়। বাসায় এসে গোবিন্দা আজ সুক্কুকে নিয়ে বীরের মতো সাহস দেখাতে এক লাথি মেরে দরজা ভেঙে যেই না ভাব দেখিয়ে ডাইনিকে তার জীবন থেকে আজীবনের জন্য দূর করতেই যাবে, অমনি তার মুখটা মলিন হয়ে যায়, কারণ মেঝেতে পড়ে আছে গৌরীর রক্তাক্ত লাশ। গোবিন্দা বেচারার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। গোবিন্দা গৌরীর কাছে গিয়ে চেক করতে চাইলে সুক্কু ভয়ে কাঁপতে কাঁপতে বলে আমরা এসবে ফেসে যেতে পারি, জলদি চল এখান থেকে। বাইরে বের হতে না হতেই লক্ষ্য করে দেব মেইন গেটে মাতাল হয়ে এসে চিৎকার করছে। গৌরীকে ডেকে দরজা খুলতে বলছে। কান্না করতে করতে দরজার সামনেই শুয়ে পড়ে। আসলে সেদিনের জাভেদের ওই কাণ্ডে গৌরী তার সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছে, কিন্তু এই পাগলের সামনে থেকে তারা এখন কিভাবে যাবে? তাই তারা আবারও বাসায় গিয়ে দরজা জানালা সব আটকে দেয়। সুক্কু জিজ্ঞেস করে তুই সত্যি করে বলতো তুই একে মারিসনি তো? গোবিন্দা বেচারা একটা মশা মারতে পারে না, তাহলে সে গৌরীকে কিভাবে মারবে? সুক্কু গৌরীকে চেক করতে গেলে গৌরীর লাশ আচমকায় উঠে বলে আমি বেঁচে আছি। ভয়ে সুক্কু দে দৌড়। ভালো করে তাকিয়ে দেখে গৌরী লাশ হয়েই পড়ে আছে। তার মানে সে এত টেনশনে আছে যে হ্যালুসিনেট করছে। সুক্কু গোবিন্দাকে বলে আমি পারবো না, তুই গিয়ে চেক কর। গোবিন্দা ভয়ে ভয়ে কোন রকমে গিয়ে পালস চেক করে বলে না বেঁচে নেই, চল পুলিশে খবর দিই। সুক্কু ঘাবড়ে বলে পুলিশকে কি বলবি? আমাদের ব্যাগে ড্রাগস, তুই বিবাহিত, তারপরও আমার সাথে তোর সম্পর্ক আছে, পুলিশে গেলে হবে না। লাশ কোথায় দাফন করতে হবে সেটা বল। গোবিন্দা জানালা দিয়ে উকি মেরে চেক করে দেব আছে না চলে গেছে। দেবকে দেখতে না পেয়ে গোবিন্দা বাসার পেছনে গিয়ে মাটি খোঁড়া শুরু করে। সুক্কু ভাঙা কাঁচ আর আশেপাশে পড়ে থাকা সব পরিষ্কার করে। এরপর কাপড়ে পেঁচিয়ে গৌরীর লাশ নিয়ে গর্তে রেখে সুক্কু গিয়ে রক্তমাখা ফ্লোর ম্যাট সব বস্তায় ভরে একসাথে দাফন করার জন্য নিয়ে আসে। কাজ শেষে সুক্কু তার বাড়ি চলে যায় আর গোবিন্দা ক্লান্ত শরীর নিয়ে সোফা ঠিক করে সেখানেই ঘুমিয়ে পড়ে। সকালে স্যান্ডির জ্ঞান ফিরতেই আচমকা সেই পাগল মুখের সামনে এসে দাঁড়াতেই স্যান্ডি একদম আতকে ওঠে। স্যান্ডি খেয়াল করে পাশে তার ব্যাগ নেই। পাগলকে জিজ্ঞেস করে ব্যাগ কোথায় রেখেছিস বল। পাগল বলে তোর ব্যাগ তো সমুদ্রে। পাগলের কথায় পাত্তা না দিয়ে গায়ে চলছে না দেখে স্যান্ডি এবার খালি পাই দে দৌড়। এদিকে দেবের কলে গোবিন্দার ঘুম ভাঙে। দেব কলে বলে গৌরী কাল থেকে আমার কল রিসিভ করছে না কেন? গোবিন্দার রেগে বলে তা আমি কি করবো রে, তুই আমাকে কেন কল দিয়েছিস? দেব সেদিন জাভেদকে পেপ্যালের আইডিয়া দেওয়ার জন্য ক্ষমা চায়, কিন্তু গোবিন্দা বলে আর কখনো তুই গৌরীর সাথে যোগাযোগ করবি না, গৌরী শহরের বাইরে গেছে। বলেই কল কেটে ঘুমাতেই যাবে, তখনই কলিং বেল বেজে ওঠে। বেচারা ভয়ে কি যে করবে ঠিক বুঝে উঠতে পারে না, তাই বন্দুক হাতে ধীরে ধীরে দরজার দিকে এগোয়। কে না কে জানি এসেছে ভেবে বন্দুক আবারও ড্রয়ারে রেখে দেয়। দরজা খুলে দেখে তাদের বাসার মেয়ের মঞ্জু এসেছে। মঞ্জু বাসায় ঢুকেই দিদি দিদি বলে গলা ফাটাতেই গোবিন্দা বলে দিদি পুনেতে গেছে, যাও চা বানিয়ে নিয়ে আসো। মঞ্জুর কেমন যেন খটকা লাগে, কারণ গৌরী তাকে না বলে কোথাও তো যায় না। তাই কিচেনে গিয়ে গৌরীকে কল দিতেই রিং বাজে, তবে ফোনটা এখন সুক্কুর কাছে। সুক্কু বিরক্ত হয়ে কল কেটে দেয়। আসলে গত রাতে পরিষ্কার করার সময় সুক্কু ফোনটা নিয়ে নিয়েছিল। মঞ্জু চা নিয়ে এসে দেখে টি টেবিলটা সেখানে নেই। গোবিন্দা বাহানা করে বলে গৌরী ওটা সাথে করে নিয়ে গেছে, ও বলেছিল এই বাসার এক একটা জিনিস বিক্রি করে ওর টাকা উসুল করবে। মঞ্জু সন্দেহ নজরে তাকিয়ে জিজ্ঞেস করে দিদি সুস্থ আছে তো? কল দিলাম রিসিভ করলো না। গোবিন্দা ভুং ভাং বুঝিয়ে মঞ্জুকে কাজে পাঠিয়েই রুমে গিয়ে সুক্কুকে কল দিয়ে জিজ্ঞেস করে ফোন কি তোর কাছে নাকি? সুক্কু সাফ সাফ মানা করে
করে দেয় আর গোবিন্দাকে ড্রাগস গুলো সামনে রাখতে বলে। সুক্কু কল কাটতেই দেখা যায় তার সামনেই বিষ্ণু দাঁড়ানো। গল্প চলে আসে 3 বছর আগে। বিষ্ণু আসলে সুক্কুকে গোবিন্দার গার্লফ্রেন্ড হওয়ার জন্য ভাড়া করেছিল, কারণ সে গোবিন্দাকে ফাঁসিয়ে ওই আশানিবাস তার নামে করতে চায়। সুক্কু তখন রাজি হতে চায় না, কারণ গোবিন্দা বিবাহিত আর সে কারোর সংসার নষ্ট করবে না। কিন্তু বিষ্ণু তাকে লোভ দেখিয়ে বলে একবার আশানিবাস পেয়ে গেলে সে সুক্কুকে 1 কোটি টাকা আর 3 বেডরুমের একটা ফ্ল্যাট দেবে। তারপর সুক্কু গোবিন্দার সাথে ব্রেকআপ করে নিবে। ব্যাস, অ্যাডভান্স 1 লাখ টাকা দিতেই সুক্কু রাজি হয়ে যায়, কারণ সুক্কু এই কাজ না করলে বিষ্ণু অন্য কাউকে দিয়ে করাবে। এজন্য সময় নষ্ট না করে সুক্কু হ্যাঁ বলে দেয়। গল্প চলে আসে বর্তমানে। সুক্কু প্রচন্ড রেগে বিষ্ণুকে জিজ্ঞেস করে তুই গৌরীকে মেরেছিস তাই না? বিষ্ণু একদম আকাশ থেকে পড়ে। সুক্কু বলে ওর স্ত্রীকে দাফন করেছি, তখন বলেছিলে 6 মাসে টাকা দিবি, আর এখন 3 বছর হয়ে গেল তবুও ওই বাংলো নিজের করতে পারিসনি, আর এখন এই খুন। আমি ফাঁসলে আগে তোকে মারবো, তারপর নিজেকে শেষ করব। বিষ্ণু গৌরীর ফোন তার হাতে দেখে জিজ্ঞেস করে আরে বোকা, তুই গৌরীর ফোন কেন নিয়েছিস? সুক্কু বলে কেউ না কেউ তো ওকে মেরেছে, তাই ফোন থেকে সব ডেটা ট্রান্সফার করে নিয়েছি, পরে দেখবো বলেই গৌরীর ফোনটা সমুদ্রে ফেলে দেয়। বিষ্ণুর এবার সুক্কুকেই সন্দেহ হলে সুক্কু রেগে বলে হ্যাঁ, খুনটা আমি করেছি, এবার তোকে খুন করার পালা। যাই হোক, সবার মাথায় এখন একটাই চিন্তা যে কে গৌরীকে খুন করলো আর কেনই বা খুন করলো। গোবিন্দা এবার ভালো শাস্তে পূজা শুরু করে দেয়। মঞ্জু তখন ঘর ঝাড় দিচ্ছে, হঠাৎ সোফার নিচে রক্তমাখা কাচের টুকরা পায়। তার কিছু একটা সন্দেহ হওয়ায় গোবিন্দার নজর এড়িয়ে দ্রুত সেটা কাপড়ের মধ্যে গুজে নেয়। গোবিন্দা পূজা করে প্রসাদ দিলেই সেটা কোনো রকমে নিয়েই মঞ্জু দেয় হাঁটা। এদিকে স্যান্ডি বাবার কোলে বসে বাচ্চাদের মতো কান্না করে বলে গত রাতে তোমার লকার থেকে বড় একটা প্যাকেট চুরি করেছিলাম। সাথে সাথেই সন্দীপের বাবা রেগে আগুন হয়ে কলার ধরে জিজ্ঞেস করে বল প্যাকেট কোথায়? আসলে গত রাতে স্যান্ডিকে এক ডিলার কল দিয়ে বড়লোক হওয়ার স্বপ্ন দেখিয়ে বলে বাবার লকার থেকে প্যাকেট বের কর, কতকাল আর বাবার থেকে টাকা নিবি। স্যান্ডি বাবার পাসওয়ার্ড তো জানেই, তাই সে লুকিয়ে 2টা প্যাকেট নিয়ে নেয়। কিন্তু নেশার ঘরে ফ্যাক্টরিতে অ্যাক্সিডেন্ট হওয়ায় স্যান্ডি গাড়িতেই অজ্ঞান হয়ে পড়েছিল। পরে যখন তার জ্ঞান ফেরে তখন সে আর প্যাকেট পায় না। এই কথা শোনা মাত্রই স্যান্ডির বাবার মাথা রাগে রীতিমতো জ্বলতে থাকে। আহ্লাদ আর আদর ভুলে স্যান্ডির পিঠের উপরে তাল ফেলতে থাকে। স্যান্ডি কোনো রকমে পালিয়ে গেলে রাগ কমাতে এবার বডিগার্ডকেই মারা শুরু করে। এটা কোনো কথা? আশা তখন গান ছেড়ে মনে সুখে নাচছে। সুক্কু বাসার পাশে আসতেই গান শুনলেই তার কেমন যেন সন্দেহ লাগে। আচমকা দরজা খুলে দেখে সেখানে কেউ নেই। তখনই আশা আচমকা ভূতের মতোই হুইল চেয়ারে আসলে সুক্কু ভয়ে আতকে ওঠে। সুক্কুর চিৎকার শুনে কেশবও চলে আসে। সুক্কু আশা আর কেশবকে গৌরীর মৃত্যুর কাহিনী জানায়। এসব শুনে কেশব হতবাক হয়ে বলে এত কিছু হয়ে গেল আর আমি এখন শুনছি? আশা তখন মায়া কান্না জুড়ে বলে ওহো, ও আমার কত লক্ষ্মী বৌমা ছিল। গৌরীর প্রশংসা শুনতেই সুক্কুর মাথা গরম হয়ে যায়, তাই ঝাড়ি দিয়ে বলে চুপ করো, না হলে তোমাকেও কিন্তু সিঁড়ি দিয়ে ধাক্কা দিয়ে মেরে ফেলবো। কেশব সন্দেহ নজরে তাকিয়ে জিজ্ঞেস করে তোমাকেও মানে? গৌরীকে কি তুই মেরেছিস? সুক্কু বলে আমি মেরে ফেললে এই বুড়িকে নিতে আসতাম নাকি? মঞ্জু তখন থানায় জাবেদের কাছে গিয়ে বলে আমি আশা নিবাসে কাজ করি, আসলে ওটা গোবিন্দার সৎ ভাই বিষ্ণুর বাংলো, খুব জলদি ওরা কেসটা জিতে যাবে। গৌরী দিদি আমার অনেক ভালো বন্ধু ছিল, আমাকে সব বলতো, অনেক ভালো মানুষ ছিল। জাবেদ জিজ্ঞেস করে এত ছিল কেন বলছো? মঞ্জু তখন কাচের টুকরা দেখিয়ে বলে ঘর কুড়ানোর সময় টেবিলের ভাঙা কাচ পেয়েছি, তাও আবার রক্ত লাগানো। দিদিও নেই, টেবিলটাও উধাও হয়ে গেছে। গোবিন্দা বলেছে যৌতুক নিয়েছিল, সেই টাকা উসুল করতে দিদির টেবিল নিয়ে পুনে চলে গেছে। আমার তো মনে হয় গোবিন্দা দিদিকে হত্যা করেছে। জাবেদ জিজ্ঞেস করে তুমি কি সিআইডি নাকি? এত কিছু কিভাবে বলছো? মঞ্জু আস্তে আস্তে বলে সে ক্রাইম পেট্রোলের সমস্ত এপিসোড দেখেছে। মঞ্জু বলে একবার তো আমার সামনেই বন্দুক বের করে দিদিকে হত্যার হুমকি দিয়েছিল, কিন্তু দিদি এক ফোঁটাও ভয় পায়নি। দিদি ভাবতো গোবিন্দার সাহস নেই। জাবেদ জিজ্ঞেস করে তাহলে কি এফআইআর লিখতে চাও? মঞ্জু আবার এসব ঝামেলায় পড়তে চায় না, তাই জাবেদ বলে নম্বর লিখিয়ে যাও, বাকিটা আমি দেখে নিব। আর কিছু বলার আগেই মঞ্জু বলে শহর ছেড়ে যেতে পারবো না, তাই তো? আমি সব জানি, একটা এপিসোডও বাদ দেইনি। ক্রাইম পেট্রোল দেখে মঞ্জু এখন ছোটখাটো ডিটেকটিভ হয়ে গেছে। থানা থেকে বের হয়ে মঞ্জু সুক্কুকে কল দেয়, কারণ কিছুদিন আগে সুক্কু মঞ্জুর কাছে আশা নিবাসের খবর নিতে গিয়েছিল। গোবিন্দা প্ল্যান করেছে আশা এবং তার বাবার ফটোশপের একটা ছবি কোর্টে দেখাবে। এই খবর আবার সুক্কু বিষ্ণুকে পাস করবে। মঞ্জু সেই তথ্য দেওয়ার জন্য একটা স্মার্ট টিভি চায়, কারণ সে ওয়েব সিরিজ দেখবে, কিন্তু সুক্কু স্মার্টফোন দিয়ে দেয় হাঁটা। যাই হোক, এখন মঞ্জু জানায় গৌরীকে খুন করেছে। সুক্কু জিজ্ঞেস করে তুই এসব কিভাবে জানলি? মঞ্জু বলে আমি কি অন্ধ নাকি, কাচের টুকরা পেয়েছি, সেটা নিয়ে ইন্সপেক্টর জাবেদের কাছে এসেছিলাম। সুক্কু রেগে বলে
আমাকে আগে কেন কল দিসনি? আচ্ছা এটা রাগ, পরে দেখছি। এক বিপদ থেকে মুক্ত হয় না কি আরেকটা এসে হাজির। গৌরীর কবরের সামনে কেশব, আশা আর গোবিন্দ শোক পালনের জন্য দাঁড়িয়ে আছে। উপরে একটা গোলাপ ফুল পোতা। সুক্কু চর মেরে জিজ্ঞেস করে, তুই এবার ফুল কেন লাগিয়েছিস? যাতে যে কেউ দেখে সন্দেহ করে। গোবিন্দা বলে, এত বছর সংসার করেছি, একটু শ্রদ্ধাঞ্জলি দেব না? ছেলেটা আর যাই করুক মনুষ্যত্ব আছে বটে। সুক্কু রেগে গাধা বলতেই আশা কেশবকে জিজ্ঞেস করে, সত্যি করে বল, তুই গৌরীকে মারিসনি তো? গোবিন্দ বিরক্ত হয়ে বলে, আমি কেন মারবো? আর আমি তো সুক্কুর সাথেই ছিলাম। আচ্ছা শোন, মঞ্জুর মনে হয় সন্দেহ হচ্ছে, গৌরীর ফোনটাও উধাও। সুক্কু বলে, মনে হয় লাশের সাথেই দাফন করে দিয়েছ। গোবিন্দা সেই ফোন খুঁজতে আবারও কবর ঘুরতে চাইলে কেশব বলে, কিচ্ছু করার দরকার নেই, কিছুক্ষণ পর এমনিতেই ফোন বন্ধ হয়ে যাবে। একটা কাজ করি, বিশ্বর উকিলকে কল দিয়ে বলি 2 কোটি টাকা দাও, টাকা পাওয়ার পর তোমরা 3 জনই মুম্বাই ছেড়ে দিও। গোবিন্দা তর্ক করে বলে, 2 কোটিতে 3 জনের কিভাবে হবে? কেশব বলে, 1,80,00,000, বাকি 20 লাখ আমার। সুক্কু হাতে হামিলিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ এটাই ঠিক হবে, এটা জেল যাওয়া থেকেও বেটার অপশন। তবে গোবিন্দা এত সহজে ছাড়তে চায় না। কেশব বুঝিয়ে বলে, এখানে গৌরীর আত্মা কিছুদিন পরে ভূত হয়ে এসে মাথায় চড়ে নাচবে, তাই এটাই সব থেকে ভালো হবে। আর সবাই এখন থেকে স্বাভাবিক আচরণ করবে। সবাই যেতে গেলেই সুক্কু রেগে সবার আগে সেই ফুলের গাছ তুলে ফেলে, যেন তার গৌরীর উপরে রাগ এখনো যায়নি। দেব তখন গৌরীর শোকে মঞ্জুর কলোনিতে এসে জিজ্ঞেস করে, গৌরী কোথায়? মঞ্জু সুযোগ পেয়ে সব বলে দেয়। প্র্যাকটিস করতে গিয়ে সুক্কু একদম স্বাভাবিক, কিন্তু গোবিন্দা স্বাভাবিক হতেই পারছে না। তখনই দেব কল দিলে গোবিন্দা ওটা ছাড়তে থাকে। যেই না দেব জিজ্ঞেস করে গৌরীর লাশ কোথায়, সাথে সাথেই গোবিন্দার গলা শুকিয়ে যায়। গোবিন্দা কিছু বলতে গেলে দেব বলে, আমার সাথে দেখা করো। কল কাটতে না কাটতেই স্যান্ডি সে জিজ্ঞেস করে, আমার প্যাকেট কোথায়? গোবিন্দা স্বাভাবিকভাবেই দাঁড়িয়ে কিন্তু বলতে পারে যে আমি জানি না কিসের প্যাকেট, কিন্তু সে কিছু না বলেই উল্টা দৌড়াতে শুরু করে। মানে চোরের মন পুলিশ পুলিশ। স্যান্ডিও তার পিছু পিছু দৌড়ায়। গোবিন্দা মানা করে তার পিছু না করতে, কিন্তু কে শোনে কার কথা। দৌড়াতে দৌড়াতে গোবিন্দা এক পাবলিক টয়লেটে চলে আসে, কিন্তু গন্ধে টিকতে না পেরে বের হতেই স্যান্ডি এসে জিজ্ঞেস করে, প্যাকেট কোথায়? আরে ওই যে রিহার্সেলের সময় দিয়েছিলাম না, সেটা কই? গোবিন্দার মনে পড়ে রিহার্সেলের সময় স্যান্ডি ছোট একটা প্যাকেট রাখতে দিয়েছিল। গোবিন্দা এবার নিশ্চিন্ত হয়ে ব্যাগ থেকে সেটা বের করে দেয়। স্যান্ডি জিজ্ঞেস করে, তা তুমি পালাচ্ছিলে কেন? গোবিন্দা বাহানা করে বলে, সেদিন তোমার বাবার লোকেরা আমাকে অনেক মেরেছিল, সেই ভয়ে পালালাম। তা তোমার এই প্যাকেটের কি দরকার? লকারে না অনেক প্যাকেট আছে? স্যান্ডি সরল মনে বলে, গত রাতে অ্যাক্সিডেন্ট হয়েছিল, গাড়ি থেকে কেউ প্যাকেট নিয়ে নেয়। গোবিন্দা কিছুই জানে না এমন ভান ধরে জিজ্ঞেস করে, বলো কি, কত টাকার জিনিস ছিল? স্যান্ডি বলে, 5 থেকে 6 কোটি তো হবেই। গোবিন্দ এবার ভালো সেজে সান্ত্বনা দিয়ে বলে, চিন্তা করো না, একটা ব্যবস্থা হয়ে যাবে। বলে দে দৌড়। গোবিন্দা দেবের সাথে দেখা করতে আসলে গোবিন্দা বলে, চলো আমরা আলাদা গিয়ে কথা বলি। দেব বলে, না না, তোমার সাথে একা গেলে তুমি আমাকেও মেরে ফেলবে। গোবিন্দা বলে, আরে আমি কেন খুন করব? হঠাৎই কি মনে করে বলে, গৌরীর খুন তুমি করেছো তাই না? গতকাল রাতে গেটের সামনে তুমিই তো ঘুরঘুর করছিলে। দেব বলে, আমি কেন মারতে যাব? ওর ইন্স্যুরেন্স পলিসি তো আছে 2 কোটির, আর সেখানে নমিনি তুমি ওকে মেরেছ। 2 কোটির কথা শুনে গোবিন্দা আকাশ থেকে পড়ে। তবে সে এই ব্যাপারে কিছুই জানতো না। যেই গৌরী তাকে সহ্য করতে পারতো না, সেই নাকি তাকেই নমিনি করে গেছে। দেব বলে, শোনো, আমি তোমাকে এই টাকা দিতে পারি, ডেথ সার্টিফিকেটও আমি ম্যানেজ করব, টাকা তোমার অ্যাকাউন্টে যাবে, তবে 1 কোটি তোমার আর 1 কোটি আমার হবে। গোবিন্দা এই প্রস্তাবে রাজি হয়ে যায়। দেব জিজ্ঞেস করে, কি ধোকা দিবে না তো? গোবিন্দা বলে, একদমই না, বিশ্বাস রাখতে পারো। তবে সহজ সরল দেবের এমন রূপ দেখে গোবিন্দা জিজ্ঞেস করে, তুমি না গৌরীকে ভালোবাসতে? দেব একদম পোল্টি খেয়ে বলে, কে গৌরী? হায় রে ভালোবাসা, টাকার কাছে এভাবেই ভালোবাসা বিক্রি হয়ে যায়। এদিকে বিষ্ণু তার মায়ের বাবার বাসা থেকে পাওয়া ফ্ল্যাটটা দেখিয়ে বিল্ডার্স এর কাছ থেকে 2 কোটি টাকা নেয়। বিষ্ণুর মা চিন্তায় পড়ে যায়, কারণ এই আশানিবাসের লোভে বিষ্ণু অলরেডি লোনাভলার বাসা বিক্রি করে দিয়েছে, 20 কোটি লোন নিয়েছে। এখনো তাদের মাথার উপরে 20 কোটি লোন আছে। বার্মা সান্ত্বনা দিয়ে বলে, কিছুই হবে না, আশানিবাস পাওয়ার সাথে সাথেই বিল্ডার্সকে সব দিয়ে দিব। বিষ্ণু বলে, আশানিবাস পাওয়া মাত্রই ওই আশানিবাসের জন্য আনন্দর সাথে 150 কোটি ডিল করব। তাই আনন্দকে ফ্ল্যাটের দলিল দিয়ে টাকা নিয়ে নেয়। টাকা পাওয়ার সাথে সাথেই আশানিবাসে এসে গোবিন্দাকে টাকা দেয়। গোবিন্দা টাকা দেখে স্বস্তির নিঃশ্বাস নিয়ে বলে, 2 দিনের মধ্যেই সে এই বাংলো খালি করে দিবে। বিষ্ণু বেশ ভাব দেখিয়ে আগ বাড়িয়ে বলে, তুই 3 দিন সময় নে, আর সাথে তোর ফার্নিচার গুলো নিয়ে যাস। এরই মধ্যে আশা চারুকে রাগাতে বলে, গোবিন্দ তোর বাবা কি বলতো জানিস? ওই চারুকে দেখলে নাকি তোর বাবার বমি আসতো। বলে খিক খিক করে হেসে দেয়। চারু রেগে তেড়ে আসতে গেলে বার্মা আর বিষ্ণু কোনো রকমে তাকে থামিয়ে সেখান থেকে চলে যায়। এই মহিলা আসলে কখনোই শুধরাবে না। আশানিবাস নিজের করেই বিষ্ণু এবার গোবিন্দাকে ফাঁসাতে ড্রাগসের খবর স্যান্ডির বাবাকে দিয়ে দেয়। স্যান্ডির বাবা জাভেদকে কল দিয়ে বলে গোবিন্দাকে তুলে নিয়ে আসতে। পরের দিনই জাভেদ গোবিন্দ
গোবিন্দাকে থানায় তুলে আনে। স্যান্ডির বাবা গোবিন্দাকে কষে কয়েকটা চড় মেরে জিজ্ঞেস করে আমার প্যাকেট কোথায় বল। গোবিন্দা একটাই উত্তর দেয় কিসের প্যাকেট, যেন সে কিছুই জানে না। জাবের টিম নিয়ে গোবিন্দার বাসায় আসে, সারা বাড়ির আনাচে কানাচে সার্চ করে, এমনকি বালিশ কুশন সব কেটে ফেলে, তবুও কোথাও কিছুই পায় না। থানায় এসে জাবেদকে জানালে জাবেদ এবার তার পরিবারকে তুলে আনতে বলে। সাথে সাথে কলোনিতে গিয়ে আশাকে নিয়ে আসে। আশাকে কিছু জিজ্ঞেস করলেই সে হয়তো তার পাখা দিয়ে বাড়ি মারে, নয়তো পাগলের মতো খ্যাক খ্যাক করে হাসতে থাকে। জাবেদ এবার রেগে ধমক দিতেই গোবিন্দার কাছে গিয়ে জিজ্ঞেস করে জিনিসটা কোথায় আছে বলে দে, তাহলে সবার লাভ হবে, তোরও কিছু হবে না। গোবিন্দা তখনও একই কথা বলে আমি কিছুই জানি না। জাবেদ এবার প্রচন্ড রেগে দেয় এক ঘুষি। এদিকে সুক্কু মঞ্জুর কাছে এসে বলে জাবেদের কাছে আবারও যা, তোকে একটা ভিডিও পাঠাচ্ছি, এটা জাবেদকে দেখাবি আর গৌরীর হত্যার কথাও তুলবি, খবরদার আমার কথা বলবি না। পরেরদিন মঞ্জু থানায় এসে জাবেদকে বলে গোবিন্দা অনেক ভয়ানক। জাবেদ ড্রাগসের প্যাকেটের কথা জিজ্ঞেস করলে মঞ্জু বলে এসব আমি দেখিনি, কিন্তু একটা ভিডিও দেখায় যেখানে গৌরী আর গোবিন্দা মজার ছলে চোর পুলিশ খেলছিল। তখনই গোবিন্দা গৌরীকে মারলে গৌরী মজা করে চিৎকার করে ওঠে। এই ভিডিও কাটসার করে জাবেদকে দেখালে গোবিন্দা বলে দেখেছেন গৌরী কত চালাক, আগে পিছে এডিট করে দেখাচ্ছে আমি ওকে টর্চার করছি, কিন্তু না, আসলে ও আমাকে ব্ল্যাকমেইল করতো। মঞ্জু বলে গৌরী খারাপ না তুই খারাপ যে বউ রেখে প্রেম করে বেড়াস, ব্যাস হয়ে গেল তো। জাবেদ এবার মঞ্জু থেকে গোবিন্দার গার্লফ্রেন্ডের নাম শুনতেই সোজা সুক্কুর হোস্টেলে আসে। রুম সার্চ করতেই সেই ড্রাগস পেয়ে যায়। সুক্কু ভালো সাজার ভান করে বলে আমি জানি না কোথা থেকে এসব এসেছে। জাবেদ কি আর এই কথা শুনে সুক্কুকে টানতে টানতে থানায় নিয়ে আসে। গোবিন্দকে ফাঁসাতে গিয়ে বেচারি নিজেই ফেসে গেল। স্যান্ডির বাবা এসিবি কে বলে এটা তো 250 গ্রাম, আরো 750 গ্রাম খুঁজে বের করো। গোবিন্দাকে লকআপ থেকে বের করলে গোবিন্দা ভালোবাসার খাতিরে সুক্কুকে এসব থেকে বাইরে রাখতে চায়, কিন্তু স্বার্থপর সুক্কু বলে আমি সত্যি বলছি সবকিছু এই গোবিন্দা করেছে। স্যান্ডির যখন অ্যাক্সিডেন্ট হয় গোবিন্দা সেখানেই ছিল, সেই আমাকে কল দিয়ে ডেকেছিল, ড্রাগস সম্পর্কেও সে জানে। গোবিন্দার বেচারা মাথায় হাত দিয়ে বসে, এর জন্য সে এতদিন কত কিনা করলো। এরই মধ্যে সুক্কু গৌরীর হত্যার দোষও গোবিন্দার উপরে দিয়ে দেয়। গোবিন্দার বেচারা ভেবাচারা খেয়ে বলে কি প্রমাণ আছে এসবের। সুক্কু বলে আমরা যখন ওই বাসায় গিয়েছিলাম ওর স্ত্রী আগেই লাশ হয়ে পড়েছিল, আমাকে সাথে নিয়ে লাশ বাসার পেছনে দাফন করেছিল, আপনি চলেন আমি দেখাচ্ছি লাশটা কোথায়। জাবেদ আবার টিম নিয়ে বাংলোতে এসে মাটি খুঁড়ে দেখে সেখানে কিছুই নেই। সুক্কু হতবাক হয়ে বলে এখানেই তো আমার সামনে লাশ পুঁতেছিল। গোবিন্দা বলে আমি আজ পর্যন্ত একটা পিঁপড়াও মারিনি, তাহলে মানুষে কিভাবে মারবো? কিন্তু প্রশ্ন হলো লাশটা গেল কোথায়? সুক্কু তো কিছুই বুঝতে পারছে না যে কি হচ্ছে। হঠাৎ কিছু মনে পড়তেই বলে স্যার আমি কিছু প্রমাণ লুকিয়ে রেখেছি। সুক্কু আসলে ক্রাইম সিনের সব প্রমাণ কালো ব্যাগে ভরে একটা ড্রামে লুকিয়ে রেখেছিল, যেটা গোবিন্দা জানতো না। পুলিশ সেখানে গিয়ে খুঁজলেও কিছুই পায় না। কেশব এসে জাবেদকে জিজ্ঞেস করে কোনো লিগাল উকিল ছাড়া আপনি কিভাবে জিজ্ঞাসাবাদ করলেন? জাবেদ বলে তোকেও কিন্তু জেলে দিব, তুই আগে বল গোবিন্দার স্ত্রী গৌরী কোথায়? কেশব বলে স্যার এক্স ওয়াইফ বলেন গত সপ্তাহেই তো ওদের ডিভোর্স হয়ে গেছে। সুক্কু বলে কিসের ডিভোর্স? গোবিন্দা বলে ও হো সুক্কু, এই খুশির সংবাদ তোকে দিতেই ভুলে গেছি, তার আগেই তুই আমাকে খুনি বানিয়ে দিলি। সুক্কু বলে চুপ, তোকে তো আমি মেরেই ফেলবো। জাবেদ কেশবকে বলে সে যাই হোক কিন্তু গোবিন্দার এক্স ওয়াইফ কোথায়? কেশব বলে ডিভোর্সের পর সে তো স্বাধীন হয়ে গেছে, কোথায় না কোথায় গেছে, কিভাবে বলবো? সুক্কু বলে স্যার গৌরীর বয়ফ্রেন্ড দেব জানতে পারে যে গৌরী কোথায়। দেবকে ডাকা হলে দেব জানায় স্যার আমি তো গৌরীর বয়ফ্রেন্ড না, আমি আসলে ইন্স্যুরেন্সের এজেন্ট, আমি ম্যামের 10 লাখ টাকার লাইফ ইন্স্যুরেন্স করেছিলাম। সুক্কু বলে না না সব মিথ্যা কথা, গোবিন্দা বলেছিল 2 কোটি টাকার ইন্স্যুরেন্স, যার নমিনি গোবিন্দা। দেব বলে ম্যাম আপনি কি বোকা নাকি? গৌরীর তো কোনো আয়ের উৎসই ছিল না, 10 লাখের উপরে ইন্স্যুরেন্স তো সম্ভবই না। জাবেদ বলে গৌরীর মৃত্যু সম্পর্কে কিছু জানো? দেব আকাশ থেকে পড়ে বলে স্যার গৌরী ম্যাম মারা গেছে। কি হয়ে মারা গেছে, অ্যাক্সিডেন্ট নাকি ন্যাচারাল? জাবেদ বলে সেটা তো তুই বলবি, লাশ কোথায়? দেব বলে স্যার এটা তো ইন্সপেকশন টিমের কাজ, আর বলছেন লাশ নেই, তাহলে ইন্সপেকশন কিভাবে করবেন? গোবিন্দা বলে সুক্কুর ব্রেনের ইন্সপেকশন কর, ও না উল্টা পাল্টা বলছে। সুক্কুর তো মাথায় নষ্ট হয়ে যাচ্ছে। সুক্কু বলে স্যার গোবিন্দা সত্যি খুন করেছে। কেশব বলে ম্যাম আপনি আমার ক্লায়েন্টের উপরে মিথ্যা আরোপ দিলে মানহানির মামলা করে দিব। আর জাবেদ স্যার গোবিন্দা ইমোশনালি অনেক ভেঙে পড়েছে, কারণ কয়েকদিন আগেই সে তার বাংলো সৎ ভাই বিষ্ণুর নামে করে দিয়েছে। সুক্কুর হঠাৎ কি মনে পড়তেই বলে হ্যাঁ স্যার বিষ্ণুকে কল দিন, সে গৌরীর খুন সম্পর্কে জানে। গোবিন্দা বলে কি আজব ব্যাপার, খুন হয়েছে সেটা পুলিশ বাদে সবাই জানে, হাউ স্যাড। বিষ্ণু এসে জানায় সে কোনো খুন সম্পর্কে কিছু জানেই না। সুক্কুর এবার পাগল প্রায় অবস্থা। সুক্কু বলে সবাই মিলে আমাকে ফাঁসাচ্ছে। আচ্ছা মানলাম কোনো খুন হয়নি, তাহলে গৌরী কোথায়? কারো কোনো মাথা ব্যথাই নেই। জাবেদ কমিশনারকে জানায় গোবিন্দার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি, আর গৌরীকে খোঁজার জন্য পুলিশ টিমকে পুনেতে পাঠানো হয়েছে। কেশব জানায় গোবিন্দার বেল হয়ে গেছে। জাবেদের সিনিয়র গোবিন্দাকে অযথা হয়রানির জন্য ক্ষমা চায়। থানা থেকে যাওয়ার আগে গোবিন্দা সুক্কুর সাথে কথা বলতে আসে। সুক্কু জিজ্ঞেস করে আমাকে কেন ফাঁসালি? গোবিন্দা বলে এখন তোকে বাঁচাতে এসেছি, তুই জাবেদের সিনিয়রকে বল তোর বাসায় পাওয়া ড্রাগ টেস্ট করতে আর জাবেদের বাসায় রেড দিতে। বাই সুক্কু। সুক্কু তাড়াতাড়ি কমিশনার
কমিশনারকে সব জানাতেই কমিশনার অজিতের বাসায় আর জাবেদের বাসায় রেড দিতে বলে। অজিত মানে স্যান্ডির বাবার বাসায় কিছু না পেয়ে পুলিশ ফিরেই আসছিল। তখনই স্যান্ডি কোথা থেকে যেন ড্রাগস নিয়ে আসে, ব্যাস সাথে সাথেই অজিতকে অ্যারেস্ট করা হয়। স্যান্ডির মতো এমন একটা ছেলে থাকলে আর শত্রুর মনে হয় দরকার হয় না। জাবেদের বাসায় অজিতের সেই ড্রাগস আর গোবিন্দাকে দেওয়া সেই বন্দুক পাওয়া যায়। জাবেদ বলে, স্যার এসব রেখে আমাকে ফাঁসানো হয়েছে। ওই সুক্কু নিজেও ফেসেছে, আমাকেও ফাঁসিয়েছে। কমিশনার বলে, সুক্কু তোমাকে কেন ফাঁসাবে? তার বাসায় পাওয়া কেমিক্যাল তো ড্রাগস না, ওগুলো ফিল্ম সেটে ব্যবহার করা কেমিক্যাল। সুক্কুকে ছেড়ে দেওয়া হয়। সুক্কু বের হয়ে গোবিন্দাকে কল দেয়। গোবিন্দার নম্বর বন্ধ পায়। তাদের বাসায়ও কেউ নেই। আশার পাশের প্রতিবেশী জানায় সে কিছুই জানে না। সুক্কু বিষ্ণুকে বলে সে কেন মিথ্যা বলেছিল। বিষ্ণু বলে, আরে বাংলো পেয়ে গেছি, লাশও নেই, খালি খালি কেন এসবে ফাঁসবো? সুক্কু বলে, ওরা তো গায়েব হয়ে গেছে। বিষ্ণু বলে, আরে আমাদের কাজ তো হয়ে গেছে, এখন ওরা থাকুক বা না থাকুক তাতে আমাদের কি? সুক্কু বলে, বিষ্ণু তুমি আমাকে ধোকা দিবে না তো? বিষ্ণু বলে, আরে না, আমার দেওয়া কথা মতো তোমাকে সব দিব। অনেক বড় একটা ডিলারের সাথে আমার ডিল হয়ে গেছে। কিন্তু হঠাৎই কোর্ট থেকে বিচারক, উকিল আর পুলিশ আসে আশা নিবাসে। বিষ্ণুর উকিল জিজ্ঞেস করে আশা নিবাসকে সিল কেন করছেন। তারা জানায় গোবিন্দার বাবা গোপী অবৈধভাবে এই জমিটি কিনেছিল। গোপী প্ল্যানিং কমিশনার অফিসারকে ঘুষ দিয়ে সিটি প্ল্যানের নকল কাগজ বানিয়ে সরকারি জমিকে নিজের নামে করেছিল। এটা আসলে সরকারি স্কুলের জমি। এখানে এখন গোপীর পরিবারের কেউ থাকতে পারবে না। এই নোটিশ তো অনেক আগেই পাঠানো হয়েছিল, অর্থাৎ গোবিন্দা আগেই সেই নোটিশ পেয়ে কেশবকে জানিয়েছিল। সুক্কু এবং বিষ্ণু এবার ভূমি অফিসে গেলে তাদের অরিজিনাল জমির দলিল দেখাতেই অফিস কর্মী জিজ্ঞেস করে তাদের আগেই দুইজন এসেছিল, তাদেরকেও সে একই কথা বুঝিয়েছিল। অফিস কর্মী জানায় গোপীর সময় টাউন প্ল্যানের কমিশনার ঘুষ নিয়ে জমির প্ল্যান বদলে দিয়েছিল। তার জুনিয়র অফিসার পাবলিক প্রপার্টির জন্য কেস করেছিল। 30 বছর ধরে এই কেস চলছিল। গত মাসেই সেই কেস জিতে যায়। তাই আশানিবাসের সব জমি এখন সিটি কর্পোরেশনের। বিষ্ণু আর সুক্কু এবার আসে দেবের অফিসে। দেব সেখানে নেই। পাশের টেবিলের একজন জানায় দেব 1 কোটি লটারি পেয়েছিল, তাই সে চাকরি ছেড়ে মুম্বাই চলে গেছে। দেখতে দেখতে কয়েক মাস কেটে যায়। সুক্কু একটা ক্যাফেতে বসে সিঙ্গারা খাচ্ছে। তখনই তার ফোনে একটা কল আসলে সে কেমন যেন অন্যমনস্ক হয়ে যায়। আনন্দ তখন তার অফিসে বিষ্ণু আর তার মাকে ধরে এনেছে। সে বলে 1 সপ্তাহের মধ্যে আমার সব টাকা দিবি। তখনই বিষ্ণুর ফোনে একটা কল আসে। সিন চলে যায় থাইল্যান্ডে। বিষ্ণু আর তার মা একটা বিচে আসে। কিছুক্ষণ পর সেখানে সুক্কুও আসে। সুক্কু হতবাক হয়ে বিষ্ণুকে বলে, তোকেও কল দিয়েছিল? সুক্কু বলে, হ্যাঁ, ফ্লাইটের টিকিটও পাঠিয়ে দিয়েছে। লোকটা বলল গোবিন্দার ব্যাপারে ইনফরমেশন দিবে, কিন্তু এই কল কে দিয়েছে দুজনের কেউই তা জানে না। তখনই তারা দেখে গোবিন্দা বিচের গাড়িতে করে চিল মুড়ে ঘুরে বেড়াচ্ছে। গোবিন্দা তাদের দিকে এগিয়ে এসে বলে, কি রে সুক্কু, কেমন আছিস? প্লেনে উইন্ডো সিট পেয়েছিলি তো? সুক্কু বলে, তুই কল দিয়েছিলি তাই না? গোবিন্দা বলে, আরে তোদের মনে তো হাজারটা প্রশ্ন, আমি ভাবলাম উত্তরগুলো তোদের জানা দরকার। আসলে সব ভালোই চলছিল, তবে আমার সন্দেহ হয় যখন তোর বাবার সাথে আমার মায়ের বিয়ের ছবিগুলোর সত্য কোর্টের সবাই জেনে গেল। আমি তখনই বুঝে গিয়েছিলাম চোর তো আমাদের ঘরেই আছে। আমার প্রথম সন্দেহ হয় আমাদের বাসার মেইড মঞ্জুকে। একদিন ওকে ফলো করে দেখি যে তার সাথে সুক্কু দেখা করতে গেছে আর সুক্কু তাকে টাকা দিচ্ছে। ওই যে মনে আছে একদিন গোবিন্দা আড়াল থেকে কিছু দেখেছিল? আসলে সে সেদিন সুক্কু আর মঞ্জুকে একসাথে দেখে ফেলেছিল। গোবিন্দা বলে, আমি তো পুরোই হতবাক হয়ে যাই। আমি ভেবেছিলাম সুক্কু তুই আমাকে সত্যিকারের ভালোবাসিস, তারপর আমি তোকে ফলো করি। তোকে বিশুর সাথে দেখে আমার তো মনটাই ভেঙে গেল। আমাকে তুই এভাবে ধোকা দিতে পারলি? বিষ্ণুর মা কিছু একটা দেখে চিৎকার করে ওঠে। দেখা যায় আশা আর কেশব বিচে খুশি মনে হেঁটে বেড়াচ্ছে। গোবিন্দা বলে, বাবা মারা যাওয়ার পর যখন তুই আর তোর মা আমাদের বাসায় আসিস তখন আমার মা বুঝে যায় বাংলোটা এবার হাত থেকে যাবে। তখন থেকেই মা প্যারালাইসিসের অভিনয় শুরু করে দেয়। আমি জানতাম সরকার বাংলো নিয়ে নেবে, আর ওইদিকে অজিতের হুমকি থামছিলই না। আমি ভেবেই নিয়েছিলাম কিছু তো করতেই হবে। তখনই আমার মাথায় একটা আইডিয়া আসে। আশার সত্য জানার পর বিষ্ণু বেচারা অজ্ঞান হয়ে যায়। সুক্কু বলে, তারপর গৌরীর খুন করলি তাই না? তখনই গৌরী তাদের দিকে ফিরে বলে, আরে না বোকা, এই 3 জন তো একদম ভূত দেখার মতো চমকে যায়। সেই রাতে গোবিন্দা আর আশা যায় গৌরীর কাছে। আশা কিভাবে দাঁড়িয়ে থাকতে দেখে গৌরী একদম আকাশ থেকে পড়ে। গোবিন্দা গৌরীকে বলে, কয়েকদিন পরেই সরকার এই বাংলো নিয়ে যাবে। আমার কাছে একটা প্ল্যান আছে, যদি সব ঠিকঠাক মতো হয় তাহলে সবাই সেটেল হয়ে যাব। তোকে ডিভোর্স দিয়ে দিব আর তুই তোর বয়ফ্রেন্ডের সাথে হ্যাপি থাকবি। গৌরী বলে, ও আমার বয়ফ্রেন্ড না, ওর কাছ থেকে আমি 2 কোটি টাকার একটা লাইফ ইন্স্যুরেন্স করেছি যার নমিনি তুই। আমার কিছু হয়ে গেলে তুই যেন টাকাটা নিয়ে তোর এই নাটকবাজ মায়ের সেবা করে ভালো থাকিস, এই জন্যই সব করেছিলাম। আচ্ছা বল তোর প্ল্যান কি? গোবিন্দা বলে, সেদিন আমি ভয়েস চেঞ্জ করে স্যান্ডিকে কল দিয়ে ড্রাগস আনতে বলি। আমি ভেবেছিলাম ওকে অজ্ঞান করে ড্রাগস গুলো নিয়ে যাব, কিন্তু স্যান্ডি তো আমার কাজ আরো সহজ করে নিজেই অ্যাক্সিডেন্ট করে। তারপর আশা আর গৌরী মিলে গৌরীর মরার অভিনয় করে। সুক্কু চলে গেলে গোবিন্দা গৌরীকে মাটি থেকে বের করে আনে। তারপর গৌরীকে সেই ড্রাগস গুলোকে দিয়ে সেখান থেকে পালাতে বলে। গৌরী আসল ড্রাগস কে বেবি পাউডারের সাথে বদলে দেয়। সুক্কু তখন খুনের প্রমাণগুলো ডাস্টবিনে ফেলছিল। আশা তখন তাকে ফলো করছিল। সুক্কু চলে গেলেই আশা সেই প্রমাণগুলোকে সেখান থেকে নিয়ে
নিয়ে যায়। এরপর আশা সুক্কুর বাসায় গিয়ে ড্রাগস গুলোকে ড্রয়ারে রাখে। পরের দিন অফিসার সেই ড্রাগস গুলো পায়। এরপর আর একটাই ঝামেলা ছিল, আর তা হলো জাভেদ। একটা বন্দুকের জন্য সে যা অত্যাচার করেছে, এতগুলো ড্রাগসের জন্য তো আমার জীবনই নিয়ে নেবে। আশা এবার জাভেদের বাসায় কাজের সন্ধানে যাওয়ার অভিনয় করে তার স্ত্রীকে পানি আনতে পাঠায়। এই সুযোগে সে ড্রাগস গুলো রেখে তাকেও ফাঁসিয়ে দেয়। তারপর কেশব স্যান্ডি ড্রাগস গুলো 5 কোটি টাকায় তার কাছেই বেচে দেয়। গৌরী লাইফ ইন্স্যুরেন্সের 2 কোটি টাকার 1 কোটি টাকা গোবিন্দা দেবকে দেয়। বিষ্ণু বলে, আমি তোদের কাউকে ছাড়বো না। গোবিন্দা বলে, ছাড়ার কথা তো পরে, আগে ধরে তো দেখা। আমার মা কখনো সম্মান পায়নি। আমাদের কাছে একটা বাংলোই ছিল, তার উপরেও তোদের নজর লাগলো। ওই বাংলোর উপর আমার কোনো লোভই ছিল না, শুধুমাত্র বাবার ছবিটাই আমার দরকার ছিল। তুই যদি আমার মাকে সম্মান দিতি তাহলে আমি নিজে হাসি মুখে ওই বাংলো দিতাম, কিন্তু তোরা তাও করিসনি। নে এবার বোঝ লোভের সাজা। জুসে ঘুমের ওষুধের কারণে 3 জনই বেহুশ হয়ে যায়। এভাবেই লোভ আর হিংসার কারণে বিষ্ণু, চারুলতা আর সুক্কু সব হারায়। আর বুদ্ধি খাটিয়ে গোবিন্দা এবং গৌরী তাদের বিবাহিত জীবনও ফিরে পেল, টাকাও পেল, আর সব ধোকাবাজকে একেবারে সাজাও দিয়ে দিল। হোয়াট এ মাইন্ড ব্লোয়িং প্ল্যান, তাই না? আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।